ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব যে এটা ডি ব্লকের এটা সেকেন্ড ক্লাস। আমরা এর আগের দিন ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত পর্যন্তই কিছু কোশ্চেন দেখেছিলাম। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ডি ব্লকের ক্ষেত্রে তার অ্যাটমিক রেডিয়াস, অর্থাৎ ডি ব্লকে তো ম্যাক্সিমাম সব মেটাল থাকে, তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি মেটালিক রেডিয়াসও বলতে পারি। তা আমরা সেই অ্যাটমিক রেডিয়াস বা মেটালিক রেডিয়াসটাকেই বেসিক্যালি এক্সপ্লেন করব, কারণ এই জায়গাটাই মানে ইন্টারেস্টিং একটা জায়গা আছে। কীরকম যে কোনো কোনো জায়গায় দেখি অ্যাটমিক রেডিয়াস বাড়ে, কোনো কোনো জায়গায় দেখবো অ্যাটমিক রেডিয়াস কমে, কোনো কোনো জায়গায় দেখবো অ্যাটমিক রেডিয়াস প্রায় সেম থাকে, লেফট টু রাইট, টপ টু বটমের দিকে যাওয়ার সময়, উপর থেকে নিচের দিকে যাওয়ার সময়। তাহলে এখানে একটা কোশ্চেন দেয় যে ডি ব্লকের মৌলগুলির ক্ষেত্রে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ভিন্নতা দেখায় কেন, বা সাধারণ যেভাবে হয় তার থেকে আলাদা বৈশিষ্ট্য দেখায় কেন। এটা একটা কোশ্চেন হতে পারে যে ডি ব্লকের মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের এত পার্থক্য দেখায় কেন। ক্লিয়ার? এটা গেল প্রশ্ন, কিন্তু উত্তর আগে খোঁজার আগে জিনিসটাকে বুঝি। এখানে দেখো আমি ডি ব্লকের মৌলগুলি কিছু লিখেছি। এটা হচ্ছে 4 নম্বর পিরিয়ড, এটা 5 নম্বর পিরিয়ড, এটা 6 নম্বর পিরিয়ড। 4 নম্বর পিরিয়ডকে বলা হয় 3D সিরিজ, আর 5 নম্বর পিরিয়ডকে বলা হয় 4D সিরিজ, আর 6 নম্বর পিরিয়ডকে বলা হয় 5D সিরিজ। তার কারণ বলি, স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে আমার 3D থাকে। স্ক্যান্ডিনিয়ামের কনফিগারেশন যদি করা হয় তাহলে দেখবে ওখানে আসবে 4s2 3d1, এর ক্ষেত্রে আসবে 5s2 4d1, এর ক্ষেত্রে আসবে 6s2 5d1। সেই জন্য যেহেতু এখানে 3d1 বা 3d আসছে, সেই জন্য 3d সিরিজ, আর এটাকে বলা হয় 4d সিরিজ, এটাকে বলা হয় 5d সিরিজ। তাহলে এটাকে বলা হবে 3d সিরিজ, 3d সিরিজ, আর এটাকে বলা হবে 4d সিরিজ। ওকে, আর এটাকে বলা হবে এটাকে বলা হবে 4d সিরিজ, আর এটাকে বলা হবে 5d সিরিজ। ক্লিয়ার? এটা 3d সিরিজ, এটা 4d সিরিজ, এটা 5d সিরিজ, কারণ লাস্টের ডি 3d হয়, লাস্টের ডিটা 4d হয়, লাস্টের ডিটা 5d হয়। কনফিগারেশন করলে আমরা বুঝে যাব, এর আগের ক্লাসে আমরা ওটা দেখেছি। কোশ্চেন একটা দেয় যে 3d সিরিজ থেকে 4d সিরিজে পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান থাকে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, কিন্তু 4d থেকে 5d সিরিজে পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সেম থাকে কেন। ক্লিয়ার? যে 3d থেকে 4d সিরিজে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে, উপর থেকে নিচের দিকে ইন জেনারেলি বাড়ে, উপর থেকে নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ সব জায়গাতেই বাড়ে, তাই এদেরও বাড়ছে। 3d থেকে 4d সিরিজে যখনই আসছে, অর্থাৎ 4 নম্বর পিরিয়ড থেকে 5 নম্বর পিরিয়ড, 5 নম্বর পিরিয়ড মানে এটাকে বলা হয় 4d, যেহেতু লাস্টে 4d-তে ইলেকট্রন থাকে, তাই 3d থেকে 4d-তে যখন আসে তখন পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, কিন্তু যখন 4d থেকে 5d-তে আসে তখন পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান থাকে কেন। কোশ্চেন লিখে নাও, কোশ্চেনটাকে আগে লিখো, তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আমি। যে ডি ব্লকের ক্ষেত্রে ক্ষেত্রে 3d থেকে 4d সিরিজে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কিন্তু 4d থেকে 5d-তে প্রায় সমান থাকে কেন। এটা গেল প্রশ্ন। যে ডি ব্লকের ক্ষেত্রে 3d থেকে 4d সিরিজে পারমাণবিক ব্যাসার্ধ 3d থেকে 4d গেলে পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সেম থাকে, বৃদ্ধি পায়, কিন্তু
যখন 4D থেকে 5Dতে যাব তখন পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সেম থাকে কেন, এটা গেল প্রশ্ন। ওকে, এই কোশ্চেনটা লিখে রাখো, এর কোশ্চেনটার অ্যান্সার আমি পরে দিচ্ছি। তার আগে একটা জায়গা বলি, দেখো সিরিজ আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। দেখো স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 164, লেফট টু রাইটে ইন জেনারেলি পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কথা। লেফট টু রাইটের দিকে যখনই যাব, বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কথা। এটা আছে 164। ওকে, দেখো আস্তে আস্তে 164, তারপর কি হচ্ছে, কমছে, তারপর দেখো কমছে, তারপর দেখো বাড়ছে, এখানে আবার কমছে, এখানে আবার এই দুটো ক্ষেত্রে আবার সমান, তারপর দেখো আবার বাড়ছে, তারপর দেখো আবার বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রথমে কি হলো, কমছে, তারপর প্রায় সেম আছে, তারপর আবার বাড়ছে। ক্লিয়ার? বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় দেখো গ্রাফ, দেখো যদি বাম দিক থেকে ডান দিকে যদি পারমাণবিক ব্যাসার্ধ গ্রাফ করি, তাহলে দেখো প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ প্রথমে কমছে, তারপর প্রায় সেম, তারপর আবার বাড়ছে। ক্লিয়ার? প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ কমছে, তারপর প্রায় সেম, ওকে, তারপর আবার বাড়ছে। এইটা কেন? পারমাণবিক ব্যাসার্ধ কমার কথা, কিন্তু একবার কমছে, একবার সমান আছে, আবার একবার বাড়ছে। এই কারণটা কি, আমরা এটাকেই বোঝার চেষ্টা করব। তারপর এই কোশ্চেনটার যেটা লিখেছি তার অ্যান্সারটা দিচ্ছি, আগে বোঝানোর চেষ্টা করি এটাকে আগে। দেখো পারমাণবিক ব্যাসার্ধ যখন বাড়ে বা কমে কোনো পিরিয়ডে লেফট টু রাইট গেলে, যে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ইন জেনারেল সাধারণভাবে আমরা ধরি হ্রাস পায়, কিন্তু এক্ষেত্রে একটা আলাদা আলাদা জিনিস দেখা যায়। এটা কেন? তার কারণ হচ্ছে দেখো যত বাম দিক থেকে ডান দিকে যাব তত কী হবে, পারমাণবিক সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক অথবা অ্যাটমিক নাম্বার যেটা বাড়তে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি ওটাকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কার্যকরী নিউক্লিয়ার আধান, যেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ লেফট টু রাইটে বাড়তে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে কমে দুটো ফ্যাক্টরের ওপর, একটা হচ্ছে ইলেকট্রন রিপালশন, আর একটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এই দুটো ফ্যাক্টরের উপর বাড়ে বা কমে। ক্লিয়ার? আগে একবার এদের কনফিগারেশন করো, তাহলে বুঝতে পারবে। দেখো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে আমি শুধু ডি এর কনফিগারেশন করছি, বাকি আর কারোর করছি না, প্রত্যেকটার ক্ষেত্রে ডি এর কনফিগারেশন করছি। এখানে লিখছি আমি স্ক্যান্ডিনিয়াম, এখানে লিখলাম টাইটেনিয়াম, ওকে, আর এখানে লিখছি ভ্যানেডিয়াম, এখানে লিখছি ক্রোমিয়াম, এখানে লিখছি ম্যাঙ্গানিজ, এখানে লিখছি এফি। আগে এগুলো করি। তাহলে দেখো এখানে ডি এর ক্ষেত্রে শুধু আমি ডি এর করছি 3D, 1 2 3 4, 1 2 3 4 5। এটার ক্ষেত্রে 1 2 3 4, এটার ক্ষেত্রে টাইটেনিয়াম 1 1 2 3, 1 2 3 4 5 হলো। ভ্যানেডিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম 1 2 3 4 5 ক্রোমিয়াম, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ 1 2 3 4, তা ম্যাঙ্গানিজের পর এফি 1 2 3 4, এফির পর কোবাল্ট 1 2 3 4, তারপর হচ্ছে নিকেল 1 2 3 4, নিকেলের পর কপার 1 2 3 4, তারপর হচ্ছে জিঙ্ক 1 2 3 4। এই চলে গেল। দেখো এখানে থাকে স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে 3D 1 হয়, তাহলে এখানে একটা ইলেকট্রন ঢুকলো। টাইটেনিয়ামের ক্ষেত্রে 3D 2 হয়, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ঢুকলো। ভ্যানেডিয়ামের ক্ষেত্রে 23 মানে 3D 3, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D 5 হয়, 4f1 3D 5 হয়, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হলো। ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও 3D 5 হলো। এফির ক্ষেত্রে 3D 6 হয়, তাহলে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হলো, আর এই একটা, 6টা।
কোবাল্টের ক্ষেত্রে 3d7, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। নিকেলের ক্ষেত্রে 3d8, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? নিকেল। কপারের ক্ষেত্রে 3d10 হয়, কপারের ক্ষেত্রে 3d10 হয়। তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। জিঙ্কের ক্ষেত্রেও 3d10 হয়। ক্লিয়ার? এই চলে গেল এদের 3D যেগুলো তাদের ইলেকট্রনিক কনফিগারেশন। বোঝো এবার এখানে দেখো, যখনই আমি লেফট টু রাইটের দিকে যখনই যাচ্ছি, তখন দেখো ডি অরবিটালে প্রত্যেকটা ক্ষেত্রে একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে। কথাটা বোঝা গেল? দিয়ে একটা জায়গার থেকে আবার ইলেকট্রনগুলো পেয়ার হতে শুরু করেছে। এবার দেখো ক্রোমিয়ামের পরেই দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের পর দেখো এফি থেকে ইলেকট্রন দেখো পেয়ার হতে শুরু করেছে। প্রথমে এখানে অযুগ্ম ইলেকট্রন অর্থাৎ আনপেয়ার্ডে ছিল, তারপর এখানে পেয়ার হতে শুরু করেছে। এবার ক্লিয়ার? যত ডান দিকে যাচ্ছি তত দেখছি ইলেকট্রন 3Dর ক্ষেত্রে পেয়ার হতে শুরু করেছে। দেখো আমি বললাম যে ইলেকট্রনের কোনো একটা অ্যাটমের তাদের পারমাণবিক ব্যাসার্ধ দুটো ফ্যাক্টরের জন্য বাড়ে বা কমে। একটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আর একটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলতে যত অ্যাটমিক নাম্বার যত বাড়বে তাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত বাড়বে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে মোটামুটি এই কপার থেকে এই পার্সেন্টটা, অর্থাৎ এখানে আমি দাগ দিই এই জায়গাটা, এখান থেকে, কথাটা বোঝা গেল? আর এমএন থেকে এই জায়গাটা হলো, আর এখান থেকে এই জায়গাটা, তিনটে জায়গা দিয়েছি। বুঝতে পারলাম না পারলাম না? ক্লিয়ার? একটা হচ্ছে কপার আর জিঙ্ক, এমএন থেকে এনআই অর্থাৎ ম্যাঙ্গানিজ থেকে নিকেল, আর স্ক্যান্ডেনিয়াম থেকে ক্রোমিয়াম। তিনটে জায়গাতে আমি আন্ডারলাইন করেছি। এই তিনটে জায়গাতে দেখো ক্রোমিয়ামেও তোমার 5টা ইলেকট্রন আনপেয়ার্ডে আছে, ম্যাঙ্গানিজেও আনপেয়ার্ডে আছে, তারপর থেকে আস্তে আস্তে পেয়ার্ড হতে শুরু করেছে, এখান থেকেও পেয়ার হতে শুরু করেছে, আর এই পোর্শনটা আনপেয়ার্ডে আছে একটা একটা করে। যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে প্রথম দিকে, এই পোর্শনটা এখান থেকে এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়ছে, ক্লিয়ার, তত ইলেকট্রন রিপালশন তার তুলনায় কিন্তু কম। কারণ কি? যতক্ষণ আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে ইলেকট্রন রিপালশন কম হবে। দেখো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে না, তাহলে এই ইলেকট্রনের মধ্যে রিপালশন বেশি, কিন্তু এখানে পেয়ারে ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রন রিপালশন বেশি, কিন্তু এইগুলোতে দেখো ইলেকট্রন দুটোতেই কিন্তু আনপেয়ার্ডে আছে, তাহলে রিপালশনটা কম। যদি এরকম ইলেকট্রন থাকে তাহলে রিপালশন কম, দুটো ঘরে আলাদা আছে রিপালশন কম, কিন্তু একটা ঘরে ইলেকট্রন এরকম ঢুকে গেল, পেয়ার হয়ে গেল, তখন রিপালশন আস্তে আস্তে বাড়তে থাকছে। স্ক্যান্ডেনিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ডমিনেটিং ফ্যাক্টর হয়। স্ক্যান্ডেনিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ডমিনেটে অর্থাৎ মূল বৈশিষ্ট্য বৃদ্ধির ক্ষেত্রে মূল কাজ করে। ওদের জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায় কার তুলনায় বেশি? ইলেকট্রন রিপালশনের তুলনায়। কথাটা বোঝা গেল? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তত বাইরের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যাবে। যত অ্যাট্রাকশন বাড়বে তাতে সাইজ তত ছোট হবে। তাহলে এখানে স্ক্যান্ডেনিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইলেকট্রন রিপালশনের তুলনায় বেশি হয়, যে জন্য বাইরের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়। তাই স্ক্যান্ডেনিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত সাইজ আস্তে আস্তে ছোট হতে থাকে। 1 নম্বর চলে গেল। এবার এই জায়গাটা থেকে এই জায়গাটা দেখো, এবার সাইজ অ্যাপ্রক্সিম, যদি এখানে একটু বেড়েছে ঠিক কথা, কিন্তু 26, 25, 25, তাই না? 26, 25, 25 এগুলো সব পিকোমিটারে লেখা আছে। এই জায়গাটুকুতে দেখো এদের সাইজ প্রায় সেম। এটার কেন? তার কারণ বাম দিক থেকে ডান দিকে অ্যাটমিক নাম্বার বাড়ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও বাড়ছে। দেখো ইলেকট্রন পেয়ার হতে শুরু করেছে।
সেজন্য কি হচ্ছে, রিপালশন অর্থাৎ বিকর্ষণও বাড়ছে। সেজন্য কি হচ্ছে, দুজন দুজনকে কি করছে, দমিয়ে দিচ্ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ার জন্য সাইজ ছোট হতে চাইছে, রিপালশন বাড়ার জন্য আবার সাইজ বড় হতে চাইছে। সেই জন্য এদের সাইজ বাড়ছেও না, সাইজ এতেও কমছেও না, প্রায় সেম আছে। ওকে, তারপর চলে আসো, তারপর দেখবো ইলেকট্রন এবার পেয়ারে হতে শুরু করেছে। এখানে মেন ডমিনেটিং ফ্যাক্টর হয়ে যায় ইলেকট্রন রিপালশন। প্রথম স্ক্যান্ডেনিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইলেকট্রন রিপালশনের তুলনায় বেশি হয়, তাই সাইজ ছোট হয়। ম্যাঙ্গানিজ থেকে নিকেল পর্যন্ত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জও বাড়ে, ইলেকট্রন রিপালশনও বাড়ে, সেজন্য সাইজ প্রায় সেম হয়। আর কপার থেকে জিঙ্ক পর্যন্ত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যতটা বাড়ে তার থেকে বেশি ইলেকট্রন রিপালশনটা বেড়ে যায়, কারণ ইলেকট্রন সবগুলোতে পেয়ার হয়ে গেছে, রিপালশনটা বেশি। সেই জন্য কী হবে, ইলেকট্রন দূরে সরতে থাকবে, সাইজ সেখানে বেড়ে যাবে। তাই কপার থেকে জিঙ্ক পর্যন্ত সাইজ বাড়ে। এটা হলো কারণ যে কেন এদের আলাদা দেখায়, যে প্রথমে কমে, তারপর একই থাকে, তারপর বাড়ে কেন। তো অতটুকু পর্যন্তই বাড়বে যতক্ষণ পর্যন্ত আনপেয়ারে থাকবে, তার কারণ সেখানে রিপালশনটা কম হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়। কতটুকু পর্যন্ত বাড়বে না, কমবে না, যতটুকু পর্যন্ত তাদের ইলেকট্রন পেয়ার হবে না, অর্থাৎ তাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জও বাড়ে, রিপালশনও বাড়ে, দুটোই বাড়ে। সেই জন্য ওদের সাইজ প্রায় সেম থাকে। কেন কপার আর জিঙ্কের বেড়ে যায়, তার কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের তুলনায় তাদের ইলেকট্রন ডি এর রিপালশনটা বেড়ে যায়, তাই তাদের সাইজটা বেড়ে যায়। ক্লিয়ার? সেকেন্ড দেখো, এখানে এবার আসো উপর থেকে নিচে। উপর থেকে নিচে যখন আসবো তখন জিনিসটা কি হচ্ছে দেখো, বোঝো। উপর থেকে এই 3D আর 4D সিরিজের ক্ষেত্রে সাইজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু যখনই 4D থেকে 5D সিরিজে এই জায়গাতেই কিন্তু নর্মাল আছে, 164, 178, 188 নর্মালি বাড়ছে। কিন্তু এই জায়গাটায় দেখো 147, 160, তারপর আবার 160, এখানে দেখো 137, 146, 149 একটু বেড়েছে। এখানে দেখো 139, এবার 149 আর 146 অ্যাপ্রক্স সেম, 146 আর 149 অ্যাপ্রক্স সেম, 139 আর 141 অ্যাপ্রক্স সেম, 136 আর 137 প্রায় সেম। এদের কেন সেম হবে? এদের তো বাড়ার কথা, উপর থেকে নিচের দিকে তো বাড়েই। লেফট টু এইদিকে যদি যায় আর এদিকে যদি যায়, অ্যাটমিক রেডিয়াস উপর থেকে নিচের দিকে বাড়েই, অ্যাটমিক রেডিয়াস লেফট টু রাইটের দিকে কম হতে থাকে, এটা জেনারেল কনসেপ্ট। কিন্তু 3D থেকে 4D বাড়ছে, ভালো কথা, কিন্তু 4D থেকে 5D কমবে কেন? বাড়ার তো কথা। কারণ লুকিয়ে আছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে কারণ লুকিয়ে আছে। তার কারণ এইটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 57 আর এইটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 72, অর্থাৎ 57 থেকে 72 এদের মাঝে 14টা এলিমেন্টের গ্যাপ আছে, যেটা এই ব্লকে রাখা হয়। তা 14টা এলিমেন্টের গ্যাপ মানে কি? মানে হচ্ছে এখান থেকে যখনই এখানে ঢুকে গেল, এদের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব বাড়তে থাকছে এইটুকু থেকে। ক্লিয়ার? তা যত নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, নিউক্লিয়াসের সঙ্গে বাইরের ইলেকট্রনের অ্যাট্রাকশন তত বেড়ে যাবে, দিয়ে কী হবে, সাইজ আস্তে আস্তে ছোট হতে থাকবে। ক্লিয়ার হলো? তাহলে কি বলবো, যে 3D থেকে 4D সিরিজে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেহেতু সেল নাম্বার অফ কক্ষক সংখ্যা, সেল নাম্বার বাড়ে, আকর্ষণ কমে, তাই সাইজ বড় হয়। কিন্তু 4D থেকে 5D সিরিজে হাফলিয়াম HF, হাফলিয়ামের পর অর্থাৎ ল্যান্থানাইম থেকে হাফলিয়ামের মাঝে 14টা মৌলের না থাকার জন্য, 14টা মৌলের গ্যাপ থাকার জন্য তার হাফলিয়ামের পরের মৌলগুলি বা হাফলিয়াম থেকে মৌলগুলিতে 14 ইউনিট ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বেশি থাকে, তাই বাইরের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণটা বেড়ে যায়। তাই 4D থেকে 5D সিরিজে তাদের সাইজগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে বা প্রায় সেম হয়ে যায়। ক্লিয়ার? যে কোশ্চেনটা লিখেছিলাম তার পারপাসে অ্যান্সার আবার একবার বলি। 3D থেকে 4D সিরিজে নর্মালি নাম্বার অফ সেল বেড়ে যায়, আকর্ষণ কমে যায়, তাই সাইজ বেড়ে যায়। ক্লিয়ার? কিন্তু 4D থেকে 5Dতে কী হয়, 14টা মৌলের ল্যান্থানাইম থেকে হাফলিয়াম 14টা মৌলের
না থাকার জন্য হাফলিয়াম থেকে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে 14 ইউনিট করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বাড়তে থাকে। তার কারণেই নিউক্লিয়াসের সঙ্গে যেহেতু ইলেকট্রন বাড়ছে, বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়, তার সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যায়। ক্লিয়ার? উপরের তুলনায় এদের সাইজ হয় প্রায় তাই সেম হয়। এটা চলে গেল এটার অ্যান্সার। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ছিল, বলে দেওয়া হলো। অ্যান্সারটা অবশ্যই যেভাবে বললাম ওইভাবেই লিখবে। ঠিক, যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।